আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিম, কি হয়েছে? এমন করছো কেন আমার সাথে? এমন কেন করছি জানো না? খবরদার, একদম স্পর্শ করো না আমায়। আচ্ছা ঠিক আছে, স্পর্শ করব না, কিন্তু আমাকে বলো কি হয়েছে? কেন আমার সাথে এমন করছো তুমি? চুপ। আজকের পর থেকে আমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা তুমি করবে না। মানে কেন তোমার সাথে কথা বলবো না আমি? কি হয়েছে বলবে আমায়? কিছু হয়নি। তুমি আমার সাথে প্রতারণা করেছো, আর আমি কখনো একটা প্রতারকের সাথে কথা বলতে চাই না। মিম, আমার কথাটা তো শোনো। আমি কি প্রতারণা করেছি? আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো আমায়। প্রয়োজন নেই তোমার ভালোবাসার। আমি তোমার ভালোবাসা চাই না, আর না আমি চাই তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখো। সো প্লিজ আমাকে আর বিরক্ত করবে না তুমি। মিম নিজের কথাটা শেষ করতেই মামুনের সামনে দিয়ে হনহন করে হেঁটে চলে যেতে নিল। মামুন বোকার মতো মিমের দিকে তাকিয়ে আছে। মামুন আর মিমের এমন দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখছে পুরো কলেজের সবাই। মামুন ভাবছে মিমকে যে করেই হোক আটকাতে হবে, তা না হলে মিম যেমন অভিমানী, তাতে করে মামুনের উপর আরো বেশি অভিমান করবে সে, আর সেটা হয়তো ভাঙানো আরো বেশি কষ্টকর হয়ে যাবে। মামুন আপন মনে অনেকটা চিন্তা করার পর দৌড়ে মিমের পেছন পেছন ছুটতে লাগলো। মামুন মিমের পেছন পেছন এগিয়ে গিয়ে পেছন থেকে দুম করে মিমের হাত ধরে ফেলে। মামুন মিমের হাত ধরে মিমকে হ্যাচকে টান দিতেই মিম মামুনের দিকে মুখ ঘুরিয়ে সজোরে একটা থাপ্পড় মারে মামুনের গালের উপর। মিম মামুনের গালের উপর সজোরে একটা থাপ্পড় মারতেই মামুন মিমের হাত ছেড়ে দেয়। মিম রাগে গজগজ করতে করতে ভীষণ কর্কশ কণ্ঠে মামুনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করে আর কতজন মেয়ের মন আর দেহ নিয়ে খেলা করেছো তুমি? সত্যি করে বলো তো আমায়। মিম, এসব কি কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবনে আর কারোর কোনো অস্তিত্ব না, আগে ছিল আর না সামনে আসবে। শাট আপ। বড়লোক বাবার বকে যাওয়া ছেলেদের চরিত্র সম্পর্কে আমার বেশ ভালো করেই জানা আছে। মিম, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বড়লোক বাবার বকে যাওয়া ছেলে না। প্লিজ আমাকে আর মিথ্যা কথা বলো না। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আমাকে আর কখনো বিরক্ত করবে না তুমি। মাইন্ড ইট। মিমের ধমক খেয়ে মামুন এবার দমে গেল। মামুনকে আর কিছু বলার সাহস করে উঠতে পারল না সে। কলেজের সকলের সামনে মিম মামুনকে অপমান করে চলে গেল। মামুনের নিজের অপমানের থেকেও বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে মিম তাকে ছেড়ে চলে গেল। মিমকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে মামুন। মিমকে ছাড়া মামুন আর কিছু নিয়ে ভাবতে পারে না। মিম বড়লোক, পছন্দ করে না দেখে মামুন নিজের পরিচয় মিমের কাছ থেকে লুকিয়ে গেছে। কিন্তু আজ সেই মিম সবকিছু জেনে গিয়ে মামুনকে ছেড়ে চলে যায়। মিম চলে যাওয়ার পর মামুন আর কলেজে দাঁড়িয়ে থাকলো না। কলেজ থেকে বেরিয়ে নিজের গাড়ি করে বাড়ি ফিরে আসলো। বাড়ি এসে মামুন নীরবে নিজের রুমে বসে কান্না করতে থাকলো। প্রিয়জন হারানোর কষ্টের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। মামুন বড়লোক বাবার একমাত্র ছেলে। মামুনের বাবা হলো এমপি। অনেক ক্ষমতা মামুনের বাবার। এত ক্ষমতা থাকার পরও মামুন কখনো নিজের বাবার ক্ষমতার অপব্যবহার করেনি। মামুন বিছানায় বসে বসে অতীতের কথা ভাবতে লাগলো। মিমের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে মামুনের জীবনের অতীত। আপনারা হয়তো বুঝতে পারছেন না গল্পের শুরুটা। চলুন দেখে আসি মামুন আর মিমের সেই অতীতের গল্প, ফ্ল্যাশব্যাক থেকে। এই মামুন, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আবার? আমার চিরচেনা শহরে যাচ্ছি। একটু বাদেই আমার ফ্লাইট। মানে এই পাগল হয়ে গেছিস নাকি? আচমকা হঠাৎ করে বাংলাদেশে কেন যেতে হচ্ছে তোকে? গতকাল রাতে বাবার পিএস আমাকে কল করে বলল যে বাবা শরীরটা নাকি ঠিক নেই, তাই যেতে হবে রে। তাছাড়া অনেক বছর হলো তো আমি নিজের দেশকে দেখি না। আজ গিয়ে ঘুরে দেখে আসবো। ও আচ্ছা, চল তোকে আমি এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসি। নিজের সব থেকে কাছের বন্ধু রাজের সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়লো মামুন। আজ বাবার অসুস্থতার কারণে নিজের দেশে দীর্ঘ 3 বছর পর ফিরছে মামুন। এই 3 বছর উচ্চশিক্ষার জন্য নিজের পরিবার, নিজের মাতৃভূমি থেকে প্রায় 1000 কিলোমিটার দূর লন্ডনে ছিল মামুন। মামুন কখনো নিজের দেশ ছেড়ে থাকতে চায়নি। বরাবর মামুন চেয়েছে নিজের দেশে ফিরে যেতে, কিন্তু নিজের ক্যারিয়ারের চাপে সেটা আর হয়ে ওঠেনি। গতকাল মামুনের বাবার পিএস মামুনকে কল করে বলে যে তার বাবা একটু অসুস্থ। নিজের বাবার অসুস্থতার জন্য মামুন মূলত দেশে ফিরছে, আর সেই সাথে নিজের প্রিয় দেশ বাংলাদেশ একটু ঘুরেও দেখতে চাইছে সে।
মামুনের বন্ধু রাজ গাড়ি রেডি করতেই মামুন নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্টে এসে মামুন দেখলো ফ্লাইট আসতে একটু লেট হবে, তাই মামুন রাজের সাথে খানিক আড্ডা মারতে বসে পড়ল। রাজ মামুনকে উদ্দেশ্য করে বলল, তা এবার কি বাংলাদেশে পার্মানেন্ট থেকে যাবি নাকি আবারও আসবি? আরে ভাই, আগে যেতে তো দে, তারপর না হয় ভেবে দেখবো আসি কিনা। মামুন, ফাজলামো করিস না। তোর তো পড়াশোনা শেষ, এবার কি বাংলাদেশে সেটেল হয়ে যাবি নাকি আবারও আসবি? সেটা তো আমি জানতে পারি, বল। দেখ রাজ, সেসব নিয়ে আমি কোনো চিন্তা এখনো করিনি, তবে যদি থেকে যাই তবে অবশ্যই জানাবো তোকে। জেনির কি হবে? মেয়েটা তো তুই বলতে পাগল হয়ে থাকে সব সময়। আমি আগেও বলেছি, এখনো বলছি, আর সামনেও এটাই বলবো যে জেনির জন্য আমার কোনো ফিলিংস নাই। আমি জেনিকে ভালোবাসি না, সো এই বিষয় নিয়ে আর কখনো কোনো কথা বলবি না। তুই এত রেগে যাস কেন বলতো? তোর রাগ দেখলে আমি বুঝে উঠতে পারি না কি করব। কিছু করতে হবে না, আমার সময় হয়ে গেছে, আসছি তবে। মামুন রাজকে খুব একটা পাত্তা দিল না। সঞ্জয় আর রাজের বন্ধু হলো জেনি। জেনি রাশিয়ান একটা মেয়ে, ভালো বন্ধু হওয়াতে মামুনের সাথে খুব বেশি মেলামেশা হতো জেনির। কিন্তু মামুন কখনো জেনিকে নিয়ে বন্ধুর থেকে বেশি কিছু ভাবেনি। মামুন রাজের উপর খানিক অভিমান করে চলে যায় ফ্লাইট ধরতে। 4 ঘন্টার ফ্লাইট শেষ করে মামুন চলে আসবে সেই চিরচেনা নিজের সব থেকে পরিচিত দেশে। প্রায় 4 ঘন্টা পর সকালের দিকে মামুন বাংলাদেশে এসে পৌঁছায়। বাংলাদেশে আসতেই মামুনকে পিক আপ করতে চলে আসলো মামুনের বাবার পিএস। মামুন তাদের সাথে এয়ারপোর্ট থেকে বেরোতে নিতেই আচমকা দুম করে একটা মেয়ের সাথে মামুনের ধাক্কা লেগে যায়। মেয়েটার সাথে ধাক্কা খেয়ে মামুন খানিক দূরে সরে যেতেই মেয়েটা মামুনের দিকে না তাকিয়েই মামুনকে বলে, সরি, আমি দেখতে পাইনি। মামুন মেয়েটার দিকে এক পলক তাকিয়ে দেখার সুযোগ পেলেও মেয়েটিকে কিছু বলার সুযোগ হয়ে ওঠে না মামুনের, কারণ মেয়েটা বড্ড তাড়াই ছিল, যার কারণে মেয়েটি নিজের পথে চলে যায়। মামুন মেয়েটির পিঠের দিকে তাকিয়ে একটা প্রজাপতির ট্যাটু দেখতে পায়। মেয়েটার মুখ এক পলক দেখার পর মামুন ভীষণ মুগ্ধ হয়ে যায়। এতটা সুন্দর করে বিধাতা মেয়েটিকে সৃষ্টি করেছে যে দেখে মনে হচ্ছে কোনো নারী নয়নী, বরং কোনো পরী। মামুন নিজের ঘোর হারিয়ে ফেলল। লাভ এট ফার্স্ট সাইট, এটা হয়তো প্রথমবারের মতো মামুনের হয়ে গেছে। মামুন মুগ্ধ দৃষ্টিতে মেয়েটির পিঠের দিকে তাকিয়ে থেকে মেয়েটিকে পিছু করতে ছুটে চলে, যদি আর একবার দেখা পাওয়া যায় তো। কিন্তু মামুন এবার হতাশ, মেয়েটা ভিড়ের মাঝে মিশিয়ে গেল। ওইদিকে মামুনের বাবার পিএস বারবার মামুনকে বলছে তাদের এবার যাওয়া উচিত, কিন্তু উনি তো আর বুঝতে পারছেন না যে এখানে লাভ এট ফার্স্ট সাইট হয়েছে। মামুন আর মেয়েটাকে খুঁজলো না, মনটা খারাপ করেই নিজের লোকদের নিয়ে এয়ারপোর্ট থেকে সোজা চলে গেল হসপিটালে। বাংলাদেশের হসপিটালে প্রবেশ করতেই মামুন চমকে উঠল। বাংলাদেশের হসপিটালের অবস্থা দেখে মামুন ভীষণ দুঃখ পেল। তাদের দেশের এতটা খারাপ অবস্থা, এটা যেন মামুনের কল্পনার অতীত ছিল। মামুনকে হসপিটালের কেবিনে নিয়ে আসা হলো। মামুন হসপিটালের কেবিনে এসে নিজের বাবাকে দেখতে পেতেই ছুটে চলে যায় নিজের বাবার কাছে। মামুন নিজের বাবার কাছে এসে বসতেই মামুনের বাবা চোখ মেলে নিজের ছেলের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। মামুন নিজের বাবার অশ্রুসিক্ত চোখ জোড়া দেখে ভারী কণ্ঠে নিজের বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করে এই হাসপাতালে কেন? বুঝতে পারলাম না কিছু। আচমকা আমার বুকের বাম পাশে ব্যথা অনুভব হলো, আর তারপর জ্ঞান হারিয়ে ফেললাম। সারাদিন এই দেশের চিন্তা করে করে আজ তোমার এই অবস্থা। বাবা, এবার তুমি এসব ছেড়ে দাও প্লিজ, আমার খুব প্রয়োজন তোমাকে, একটু বোঝার চেষ্টা করো। আরে পাগল, এই দেশের মানুষ তো আমার সব থেকে বড় আপনজন। এই দেশের সেবা করতে গিয়ে যদি আমাকে আমার মামুন নিজের বাবাকে সম্পূর্ণ কথাটা বলতে দিল না। তার আগে মামুন নিজের হাত বাড়িয়ে দিয়ে নিজের বাবার মুখ আটকে নিল। মামুন নিজের বাবার মুখের উপর নিজের হাত আলতো করে রেখে দিয়ে কান্না ভেজা কণ্ঠে নিজের বাবাকে বলল, থাক বাবা, আর বলো না, তুমি ছাড়া আমার আর এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আমাকে ছেড়ে যেও না তুমি। পাগল ছেলে আমার, এত অবুঝ হলে চলে বল? তোকে আরো শক্ত হতে হবে, বুঝেছিস? মামুনের বাবা মিস্টার ফয়সাল খান নিজের একমাত্র সন্তানকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরল। মামুন নিজেও তার বাবার বুকে ঠাঁই পেয়ে পরম শান্তি অনুভব করতে লাগলো। বাবার সাথে প্রায় আধা বেলা সময় কাটানোর পর মামুন হসপিটাল থেকে বেরিয়ে চলে যায় বাড়িতে। এত দূর থেকে এসেছে সে, এখনো ফ্রেশ হতে পারেনি মামুন। মামুন বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিল।
মামুন ফ্রেশ হয়ে বিছানায় পিঠ দিয়ে শুয়ে পড়তেই ঘুম এসে বাসা বাঁধল মামুনের চোখে। মামুন ঘুমিয়ে পড়ল। সকালবেলা চোখের পাতা মেলাতেই মামুনের চোখ চড়ক গাছ হয়ে গেল। ঘড়িতে ইতিমধ্যে বেজে গেছে 11টা। এত ঘুম আচমকা মামুনের চোখে আসলো কেমন করে? হয়তো গতকালের জার্নিতে এসেছে। সঞ্জয় দ্রুত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। মামুন ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা না করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। আজ মামুনের বাবাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। মামুন দ্রুত নিজের গাড়ি নিয়ে ছুটে যায় হসপিটালে। হসপিটালে এসে মামুন দেখতে পায় তার বাবার কিছু কাছের লোকজন এসেছে এখানে। তাদের সাথে মামুনের বাবা কথা বলছে। মামুন তাদেরকে বিরক্ত করলো না। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে সে। মামুনের বাবা তার লোকজনের সাথে কথা বলার মাঝে আচমকা নিজের ছেলেকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার পিএসকে কিছু একটা বললেন তিনি। মিস্টার ফয়সাল খানের কথা শুনে তার পিএস ছুটে আসলেন মামুনের কাছে। পিএস মামুনের কাছে এসে মামুনকে উদ্দেশ্য করে বললেন, ছোট সাহেব, বড় সাহেব আপনাকে ভিতরে আসতে বলেছে। না না, ওখানে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। আমি এখানেই ঠিক আছি। বাবার কথা শেষ হলে আমি আসব। সমস্যা নেই ছোট সাহেব, আপনি চলুন আমার সাথে। আহা, আমি আপনাকে বললাম তো আমার সমস্যা হচ্ছে না এখানে। আপনি গিয়ে দেখুন বাবার কি লাগবে। না ছোট সাহেব, আপনি না গেলে হবে না। স্যার আপনাকে ডেকেছেন নিজেই। প্লিজ চলুন আমার সাথে। মামুন পিএস এর কথা শুনে আপন মনে কিছু একটা ভাবলো। অতঃপর মামুন চলে যায় কেবিনের ভিতরে। মামুন কেবিনের ভিতরে প্রবেশ করতেই মামুনের বাবার মুখে হাসি ফুটল। মামুন নিজের বাবার পাশে গিয়ে দাঁড়াতেই মামুনের বাবা মামুনের কাঁধের উপর তার হাত রেখে অতি গর্বের সাথে বলে উঠল, আমার সকল দায়িত্ব আজ থেকে আমার ছেলে মামুনের কাঁধে আমি তুলে দিলাম। আমার মতো করে আজ থেকে আমার ছেলে এই দেশের মানুষের সেবা করবে। নিজের বাবার এমন কথা শুনে মামুন চমকে উঠল। মামুন বুঝে উঠতে পারছে না তার বাবাকে এখন কি বলবে সে। মামুন মোটেও রাজনীতি পছন্দ করে না। মামুন বাইরে পড়াশোনা করে দেশে এসেছে নিজের একটি বিজনেস করার জন্য, আর মন ভরে এই দেশের প্রতিটা জায়গায় ঘুরে বেড়ানোর জন্য। কিন্তু এখন তার কাঁধের উপর তো তার বাবার সকল দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন সে কি করবে? মামুন বোকার মতোটাই দাঁড়িয়ে রইল। কি বলবে বা কি উত্তর দিবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। মামুনের বাবা মামুনকে নিশ্চুপ দেখে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, কিরে খোকা, নিশ্চুপ হয়ে আছিস কেন? কিছু বলবি না? বাবা, তোমার সাথে আমার পার্সোনালি কিছু কথা ছিল। যদি তুমি এখন আমার সাথে একটু বাইরে যেতে তাহলে আমি কথাটা বলতে পারতাম। বাইরে কেন? ওরা তো আমার কাছের লোক। সমস্যা নেই, তুই বল, কিছু বলতে চাইছিস? বাবা, তুমি আগে থেকেই জানো আমার এসব রাজনীতিতে মোটেও পছন্দ নেই। আমি এসব রাজনীতি পছন্দ করি না। তাছাড়া এত বড় দেশের দায়িত্ব আমি কি করে নিব? এগুলো তোমার কাছেই থাক। শোনো বোকা ছেলের কথা, এত বড় দেশের দায়িত্ব নিতে ভয় পাচ্ছিস কেন? তোকে সাহায্য করার জন্য তো এই যে আমার কাছের লোকগুলো আছে নাকি? তাছাড়া এই দেশের প্রতিটা নাগরিক তোকে সাহায্য করবে, ভয় পাস না। কিন্তু বাবা, তুমি বুঝতে পারছো না আমার এসব বিষয়ে কোনো ইন্টারেস্ট। শাট আপ! আমি আর কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। যেটা আমি তোমাকে বলছি তুমি সেটাই করবে, এর বাইরে আর একটা কথা যেন না হয়। মামুন নিজের বাবার ধমকের সুর শুনে চুপসে গেল। মামুন নিজের বাবাকে ভীষণ ভয় ও সম্মান করে। কখনো নিজের বাবার মুখের উপর তর্ক সে করে না। কিন্তু আজ যখন নিজের ইচ্ছের বিরুদ্ধে কথা হচ্ছে তখন মামুন নিজেকে দমিয়ে রাখতে পারল না। মামুন নিজের ইচ্ছেকে নিজের বাবার কাছে প্রকাশ করতে চাইল, কিন্তু মামুনের সেই চাওয়াটাও অপূর্ণ রয়ে গেল। মামুনের বাবা নিজের ধমক দিয়ে মামুনকে বশ করে ফেলল। মামুন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সকল লোকের সামনে মুখ থেকে একটাও বুলি বের হচ্ছে না তার। মামুনের বাবা সকলের সাথে মামুনকে একে একে পরিচয় করিয়ে দিলেন। মামুন নীরবে নিজের বাবার সম্মান রক্ষা করার জন্য চুপ করে রইল এবং সকলের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করল। সকলের সাথে পরিচয় পর্ব সেরে মামুন নিজের বাবাকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে মামুন সোজা নিজের রুমে চলে যায়। মামুন সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে থাকে। কারো স্বপ্ন যখন ভেঙে যায় বা জোর করে তার মাথার উপর অন্য কিছু চাপিয়ে দেওয়া হয় তখন কতটা খারাপ লাগে এটা শুধু সেই মানুষটাই জানে যার সাথে এই ঘটনাটা ঘটে। মামুনের আজ মন আকাশে মেঘ জমেছে। এই মেঘ জমেছে কারণ তার ইচ্ছের বিরুদ্ধে তাকে অন্য কিছু করতে বাধ্য করা হচ্ছে।
মামুন নিজের চোখের উপর হাত রেখে বিছানায় পিঠ এলিয়ে শুয়ে পড়ল। মিনিট খানেক শুয়ে থাকার পর মামুনের ফোনে কল আসলো রাজের। রাজের কল আসতেই মামুন ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল রাজ কল করেছে আরো দুবার। মামুন রাজের কলটা পিক করে কানের কাছে ফোনটা নিতেই রাজ মামুনকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে বন্ধু, দেশে গিয়ে আমাকে ভুলে গেলি নাকি? একটা কলও করলি না। কিছু কি হয়েছে কি? সরি রে, আমি একটু ব্যস্ত ছিলাম। আর জানিস তো, বাবা অসুস্থ ছিল, তো সেই কারণে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। কেমন আছিস তুই? এই তো ভালোই। তোর কি খবর? নিজের দেশে কেমন লাগছে? আমার আর খবর, যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে না, আর যেটা চাচ্ছিলাম না সেটাই হচ্ছে। মানে তোর কথার মানেটা তো বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বল না কি হয়েছে। আরে তোর গলার ভয়েসটা এমন শোনাচ্ছে কেন? তুই কি কোনো কিছু নিয়ে কষ্ট পেয়েছিস? বল আমাকে। মামুন একে একে রাজকে নিজের সব কষ্টের কথা খুলে বলল। আজ মামুনের বাবা হসপিটালে যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনা সম্পর্কে মামুন রাজকে সব কথা বলল। মামুন সকল কথা শোনার পর রাজ একটু অবাকই হলো, কারণ মামুনের বাবার কাছে মামুনের ইচ্ছের থেকে বড় আর কিছুই নেই। মামুনের বাবা সবসময় নিজের ছেলের সকল ইচ্ছে ও আবদার পূরণ করে গেছে, তাও কোনো প্রশ্ন ছাড়াই। কিন্তু আজ হঠাৎ তিনি এমন করে জোর করে মামুনের মাথার উপর কেন এই রাজনীতি চাপিয়ে দিচ্ছে, সেটাই রাজ বুঝতে পারছে না। রাজ খানিক চুপসে যায়। মামুন বকবক করেই চলেছে। মামুন নিজের মনের মাঝে জমে থাকা কষ্টগুলো রাজের সাথে শেয়ার করে নিজেকে হালকা করার চেষ্টা করছে। মামুন নিজের বলা সকল কথা শেষ করার পর রাজকে নিশ্চুপ দেখে কৌতূহলী কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে মামুন বলে উঠল, কিরে, তুই চুপসে গেলি কেন? কিছু বলছিস না যে? কি বলবো সেটাই ভাবছি। এমনিতে তো আঙ্কেল কখনো তোর সাথে উল্টোপাল্টা কিছু করেনি। হঠাৎ করে ওনার মাথায় এই ভূত চাপলো কি করে, সেটাই ভাবছি। আমিও তো সেটাই বুঝতে পারছি না। কোথায় ভাবলাম দেশে এসে একটু ঘোরাঘুরি করব, তারপর নিজের একটা ব্যবসা শুরু করব, কিন্তু এখানে তো পুরো দেশের দায়িত্বটাই আমার উপর দেওয়া হলো। আমিও বুঝতে পারছি না কি করব। দেখ, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই এক কাজ কর, আগে নিজের মাথা ঠান্ডা কর, তারপর চিন্তা কর তুই কি করবি। কারণ একদিকে আছে তোর দেশ, অন্যদিকে তোর ইচ্ছা। দেশের থেকে ইচ্ছেটা বড় কখনোই হতে পারে না। মামুন রাজের সাথে আরো অনেক সময় ধরে কথা বলল, কিন্তু একবারও আর মামুন নিজের ইচ্ছের কথাটা রাজকে বলল না, কারণ এখন রাজকে নিজের ইচ্ছের কথাটা বলে কোনো লাভ হবে না। মামুন আপন মনে নিজের কষ্টটাকে মনের মাঝেই দমিয়ে রাখলো। নিজের মনের মাঝে কষ্টগুলো দমিয়ে রেখে মুখের উপর মিষ্টি হাসির রেখা টেনে মামুন নিজের বন্ধুর সাথে কথা বলতে থাকলো। এক পর্যায়ে কথা বলা শেষে মামুন দরজার দিকে তাকাতেই দেখতে পেল তার বাবাকে। মামুন নিজের রুমের বাইরে নিজের বাবাকে দেখতে পেয়ে ফোনটা কানের উপর থেকে নামিয়ে রাখলো। নিজের বাবার দিকে খানিক পা এগিয়ে যেতে নিতেই বাবা মামুনকে উদ্দেশ্য করে একটু বেসুরো গলায় বলে উঠল, মামুন, আমাকে একটা কথা বল। তুই কি আমার সিদ্ধান্তের উপর নিজের মনকে স্থির করতে পারছিস না? না, কোথায় বাবা, আমি তো তোমার সিদ্ধান্তের উপর নিজের মনের স্থির করে ফেলেছি। সমস্যা নেই, আমি পারবো তোমার ইচ্ছে পূরণ করতে। দেখ মামুন, এটা তোর উপর আমি জোর করে চাপিয়ে দেইনি। আমার একমাত্র উত্তরসূরি তুই। আমার দৃঢ় বিশ্বাস তুই এই দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবি। তাই তোকে। বাবা, তুমি চিন্তা করো না, আমি বললাম তো আমি এই দেশের সেবা করব, ঠিক তোমার মতো করেই চেষ্টা করব। বাকিটা বিধাতার ইচ্ছে। তুমি এসব বিষয় নিয়ে একদম চিন্তা করবে না। সকলের ওষুধ খেয়েছো? মামুনের কথাটা শোনার পর মামুনের বাবার মনে একটু শান্তি ভর করলো। ওনার বুকটা হয়তো আজ গর্বে ভরে উঠেছে নিজের ছেলেকেও দেশের সেবায় নিয়োজিত করতে পেরে। মামুনের বাবা সবসময় এই দেশের জনগণের কথা ভেবেছে। মামুনের বাবাও চেয়েছে তার ছেলেও এই দেশের জনগণের কথা চিন্তা করুক, কিন্তু মামুন যখন বিজনেস করার কথা বলে তখন মামুনের বাবার খুব কষ্ট লাগে। কারণ বিজনেস করে কি হবে যদি এই দেশটাকে সঠিকভাবে পরিচালনাই না করা যায়। মামুন হয়তো অর্থের পিছনে ছুটতে পারে, অর্থের পেছনে ছুটলে হয়তো মামুনের অবস্থার পরিবর্তন ঘটবে, কিন্তু এই দেশের কি হবে? দেশ তো পরিবর্তন হবে না। দেশের পরিবর্তন করতে হলে অবশ্যই একজন লিডারের প্রয়োজন হবে,
আর একজন এমন লিডার যার মন মানসিকতা সম্পূর্ণ দেশের প্রতি প্রেম ও শ্রদ্ধা ভরা থাকবে। মামুনের বাবা যেমন করে এই দেশের সেবা করতে নিজের জীবনকে ত্যাগ করতেও দুবার ভাববে না, ঠিক তেমনি মামুনকেও তিনি এই দেশের সেবক হিসেবে চান। নিজের ছেলেকে এই দেশের সেবক হিসেবে দেখতে পেরে মামুনের বাবারও বুকে প্রশান্তি নেমে আসলো। মামুনের বাবা মামুনের সাথে অনেকটা সময় ধরে কথা বলল। অতঃপর মামুনের বাবা একটি মিটিং এর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মামুনের বাবা তার গার্ডদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর মামুন নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটু আশপাশে চষে বেড়ানোর কথা ভাবলো। মামুন নিজের বাইক নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। পুরো ইন্ডিয়া তো আর ঘুরে দেখা একদিনে সম্ভব না, তাই একটু আধটু আশেপাশে ঘুরে দেখছে মামুন। রাস্তার আশেপাশে থাকা লোকজনগুলোকে দেখে কেন যেন মামুনের খারাপ লাগলো। এই দেশের লোকেদের এমন করুণ অবস্থায় দেখে নিজের হৃদয়কে আর কঠিন করে রাখতে পারছে না মামুন। মামুন ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকলো। আচমকা মামুনের চোখ পড়ে একটা পাবলিক ট্রান্সপোর্টের দিকে। বাসের ভিতর জানালার পাশে বসা একটা মেয়ের পিঠের কিছু অংশ জানালার বাহির থেকে দেখা যাচ্ছে। মামুন মেয়েটির পিঠের দিকে তাকাতেই মামুনের চোখের সামনে স্পষ্ট হলো মেয়েটির পিঠের উপর থাকা ট্যাটুর চিত্র। এই ট্যাটুটা খুব চেনা মামুনের। মামুন এর আগেও এই ট্যাটুকে দেখেছে। মামুন এই ট্যাটুটা দেখেছে এয়ারপোর্টে দেখা হওয়া সেই মেয়েটির পিঠে। সেম সেই ট্যাটু। মামুন আজ আর এই মেয়েটিকে নিজের চোখের আড়াল করতে চাইছে না। মামুন নিজের গাড়ি আরো দ্রুত গতিতে ছোটাতে লাগলো। মামুন ফলো করছে নিজের প্রিয়তমাকে। এই মেয়ের পিঠ দেখেই মামুন তার প্রেমে পড়ে গেছে। এখন যে করেই হোক মেয়েটিকে নিজের করতে হবে মামুনের বাইক প্রায় বাসটার খুব নিকটে চলে আসতেই মামুনের ফোনটা বেজে উঠল। মামুন এখন ফোন পিক করবে নাকি ড্রাইভ করবে কিছুই মামুন বুঝতে পারছে না। মামুন ফোনটা বাদ দিয়ে আরো গতি তুলে ফেললো নিজের বাইকের। মামুন বাইক এবার আরো দ্রুত গতিতে ছুটছে। মামুনের ফোনে বারবার কল আসতে লাগলো। মামুন এবার আর না পেরে নিজের পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরতেই মামুনের হাত পা ঠান্ডা হয়ে গেল। মামুনকে উদ্দেশ্য করে ভীষণ ভার্ত কণ্ঠে মামুনকে বাবার পিএস বলছে, ছোট সাহেব, আমরা মনে হয় আর বড় সাহেবকে বাঁচাতে পারবো না। আপনি কোথায় আছেন? কি হয়েছে আমার বাবা? আপনি দয়া করে পার্টি অফিসের সামনে চলে আসুন। আপনার বাবাকে যদি শেষবারের মতো দেখার ইচ্ছে থাকে তো একটু তাড়াতাড়ি আসবেন। আমি এখনই আসছি। মামুন ফোনটা কেটে দিয়ে নিজের বাইক ঘুরিয়ে নিল। মামুনের মাথা থেকে সেই মেয়েটির কথা এক সেকেন্ডে উবে গেল। মামুনের বুকের বাম পাশটা আচমকা কেমন যেন ব্যথা করে উঠছে। মামুনের মনটা ভীষণ অস্থির হয়ে উঠল। নিজের বাবার চিন্তা যেন নিজের মাথাকে ঠিক রাখতে পারছে না। মামুন পাগলের মতো হয়ে গেল। মামুন আরো দ্রুত গতিতে নিজের বাইক ছুটিয়ে পার্টি অফিসের দিকে চলে আসতে নিল। মামুন পার্টি অফিসের থেকে অল্প খানিক দূরত্বে আছে। ঠিক এমন সময় আচমকা কোনো ওয়ার্নিং না দিয়ে মামুনের বাইক অফ হয়ে গেল। মামুনের বাইকের ইঞ্জিন অফ হয়ে যেতেই মামুন অবাক হয়ে গেল। মামুনের গাড়ি তো নতুন, এই নতুন গাড়ি আচমকা বন্ধ হয়ে গেল কেন? মামুন গাড়ি থেকে নেমে গাড়ি ঠিক করার চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ওইদিকে মামুনের হাতে সময়ও কম আছে। এখনই মামুনকে তার বাবার কাছে যেতে হবে। মামুন সিদ্ধান্ত নিল পায়ে হেঁটেই যাবে নিজের বাবার কাছে। মামুন পায়ে হেঁটে দৌড়ে চলে যেতে লাগলো। মামুনের হাত পা ভীষণ রকম কাঁপছে। মামুন দৌড়ে ছুটতে লাগলো। মামুন দৌড়ে পার্টি অফিসের সামনে যেতেই দেখতে পেল অনেক লোকের ভিড়। মামুন তাদের উপেক্ষা করে এগিয়ে যেতেই দেখতে পেল তার বাবাকে কিছু সিকিউরিটি গার্ড ঘিরে রেখেছে। মামুন দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা হয়নি তো তোমার? মামুন, আমি ঠিক আছি, কিন্তু তুই এই বিপদের মাঝে কেন এসেছিস? তোকে কে বলেছে এখানে আসতে? বাবা কেউ বলেনি। তুমি চলো আমার সাথে, এখনই বাড়ি যেতে হবে আমাদের। চলো তুমি। সে না হয় যাব, কিন্তু আমার লোকেদের জীবন যে চলে যাচ্ছে সেটা আমি কি করে ঘরে বসে দেখব? আমার এখানে থাকা অনেক বেশি জরুরি। বাবা, তুমি ছেলে মানুষই করো না। এখানে অনেকে আছে। তুমি আমার সাথে এখনই এখান থেকে যাবে। মামুনের কথাটা শেষ হবার আগেই আচমকা রাস্তার পাশে থাকা দুটো বড় লরি আকাশে উড়ে গেল। আর সেই সাথে বিকট ধামাকা হলো। ধামাকাটা মোটেও ছোট হলো না। বিশাল শব্দের কারণে মামুনও বাকি সবাই মাথা নিচু করে বসে পড়ল। আর চারিদিকে লোকের হইচই পড়ে গেল। মামুন বেশ ভালোই বুঝতে পারলো যে এখন যে কোনো একটা বিপদ হতে চলেছে তাদের সাথে। মামুন বুদ্ধি করে নিজের বাবাকে দুম করে কোলে তুলে নিল। মামুন নিজের বাবাকে কোলে তুলে নিয়ে সোজা দৌড়ে ছুটে চলে যায় গাড়ির দিকে।
মামুন নিজের বাবাকে গাড়িতে বসিয়ে দিয়ে তার বাবার পিএসকে বলল, আপনি এখনই বাবাকে নিয়ে নিরাপদ স্থানে চলে যান, আমি এখানে আছি। ছোট সাহেব, আপনিও চলুন। আমার কেন যেন মনে হচ্ছে এটা কোনো টেররিস্ট হামলা, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। সেটা আমি দেখে নিব। দেশের একটা মানুষেরও কোনো ক্ষতি হতে দিব না আমি। কিন্তু ছোট সাহেব, আপনি একা কি করে এত সব লোকের সাথে লড়াই করবেন? আমিও থাকছি আপনার সাথে। একদম না। আমি তোমাকে যেতে বলেছি মানে এখনই যাও, আর একটাও কথা আমি শুনতে চাই না। মামুনের উদ্দীপনা দেখে মামুনের বাবা নিশ্চুপ হয়ে গেছে। নিজের ছেলেকে এত স্ট্রিক্ট এর আগে কখনো দেখেননি উনি। মামুন নিজের বাবাকে পাঠিয়ে দিল। মামুন নিজের বাবাকে পাঠিয়ে দিতেই আবারও পার্টি অফিসের সামনে চলে যায়। পার্টি অফিসের সামনে এসে মামুন দাঁড়াতেও পারেনি, তার আগেই গোলাগুলি শুরু হয়ে যায়। কিছু মুখোশধারী কালো জামা পরা লোক এলো পাথারি গুলি করে যাচ্ছে। মামুনের পাশে সিকিউরিটি গার্ড যারা আছেন তারাও শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। মামুনের মাথা খারাপ হয়ে গেল যখন রাস্তায় একটা ছোট্ট বাচ্চা গুলির আঘাতে মুখ থুবড়ে পড়ল। মামুন এই দৃশ্যটা দেখতে পারল না। মামুন পুলিশের এক কর্মকর্তার থেকে গান নিজের হাতে নিয়ে শত্রুর সাথে লড়াই করতে ছুটে এগিয়ে গেল। আতঙ্কবাদী কখনো কারোর ভাই হতে পারে না, তারা কখনো কারোর সন্তান হতে পারে না, তারা না পারে কোনো দেশের নাগরিক হতে। এদের সাথে কুকুরের থেকেও বাজে ব্যবহার করা উচিত, কারণ তাদের কাছে কখনো দেশে নিরাপদ নয়। মামুনও নিজের সামনে থাকা শত্রুদের উপর হামলা করে বসলো। বেশ ভালোই গোলাগুলি হচ্ছে। মামুনের চাপে আতঙ্কবাদীরা আর টিকতে পারল না, কোন ঠাসা হয়ে গিয়ে তারা পিছু হাঁটতে বাধ্য হলো। এত ঝামেলা মাঝে কখন যে মামুনের হাতে এসে গুলি লেগেছে সেটা মামুন খেয়াল করতে পারেনি। শত্রুদের তাড়িয়ে দেওয়ার পর মামুন দম ফেলল। মামুন নিজের সিকিউরিটি গার্ডের কাছে আসতেই তারা মামুনকে ধরে সোজা নিয়ে যায় হসপিটালে। হসপিটালে সারাদিন ধরে চিকিৎসা চলল মামুন। অতঃপর রাতের দিকে মামুনের বাবা সহ দলের সকল বড় বড় নেতা আসলো মামুনের সাথে দেখা করার জন্য। মামুনের বাবা এসে মামুনকে উদ্দেশ্য করে বলল, মামুন, তুই ঠিক আছিস তো বাবা? জি বাবা, আমি ঠিক আছি। আমার কোনো ক্ষতি হয়নি। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। এখন হাতের অবস্থা? এই তো, সব ঠিক আছেন, সেরে যাবে, এত চিন্তার কিছু নেই। দেশের জন্য খানিক আঘাত সহ্য করতে হয়, কারণ দেশকে যে ভালোবাসে তার কাছে এই আঘাতটুকু সামান্যই হয়ে থাকে। জি বাবা, আমার মোটেও কষ্ট হচ্ছে না। তুমি হয়তো জানো না মামুন, তোমার রুখে দাঁড়ানোতে প্রায় 500-র বেশি লোকের প্রাণ বেঁচে গেছে, আর ওরা সবাই ধরা পড়েছে। ওদের ধরা পড়তেই হতো। বাকি সবাই ঠিক আছে আমার জন্য, এটাই সব থেকে বড় পাওয়া। তুমি রেস্ট করো, বাকি কথা বাড়ি গিয়ে হবে। মামুনের বাবা নিজের বলা কথাটি শেষ করতেই মামুনের কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়ে ছুঁয়ে দিয়ে চলে যেতে নিল। মামুন নিজের বাবার হাত ধুম করে ধরে ফেলে নিজের বাবাকে আটকে বলল, বাবা, আমি এখন ঠিক আছি, আমাকে প্লিজ এখানে থাকতে বলো না, আমি বাড়ি যাব। ওকে ফাইন, চলো তবে। মামুন নিজের বাবার সাথে বাড়ি চলে যায়। মামুনের বাবা মামুনকে কাঁধে নিজের হল দায়িত্ব তুলে দিল। মামুনের বাবা মামুনের কাঁধে নিজের সকল দায়িত্ব তুলে দিল। মামুনের বাবার বয়স হয়েছে, এখন আর তার শরীরে সেই শক্তি নেই। মামুনের বাবা নিজের ছেলের উপর এখন সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে চায়। মামুনও তার বাবার দায়িত্ব নিজের কাঁধে নিতে প্রস্তুত আছে, কারণ মামুন নিজের ইচ্ছের বলি অনেক আগেই দিয়ে ফেলেছে। মামুনের বাবা সিএম, এই শহরে মামুনের বাবার ক্ষমতা অনেক। মামুন এখন থেকে নিজের বাবার ক্ষমতার অধিকারী হলো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে মামুন চোখ মেলে তাকাতেই ভীষণ অবাক হয়ে যায়। মামুন দেখতে পায় একজন ছেলে আর একজন মেয়ে তার রুমে বসে আছে। মামুন এদের কখনো এর আগে দেখেনি। মামুন কৌতূহলী কণ্ঠে ভ্রু কুঁচকে তার সামনে বসে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনারা কারা, আর আমার রুমেই বা কেন? মামুনের প্রশ্নের উত্তরে মেয়েটি বসা থেকে উঠে দাঁড়িয়ে মামুনকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি রুবিনা আর ও হলো রাজু। আমরা আজ থেকে আপনার সাথে সবসময় থাকবো আর আপনার সকল কাজে আপনাকে সাহায্য করব স্যার। ও, তোমাদেরকে এখানে আসতে বলেছে? আমাদের শ্রদ্ধেয় সিএম স্যার, ওনার নির্দেশে আমরা এসেছি স্যার। আচ্ছা, তোমার গিয়ে নাস্তা করে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে স্যার। রুবিনা ও রাজু মামুনের কথা মতো রুম থেকে উঠে চলে যায়। মামুন বিছানায় বসে আছে এখনো, মনটা একটুও ভালো আজ তার। স্বপ্নে সেই ট্যাটু পরা মেয়েটিকে দেখেছে মামুন।
এই রহস্যময়ী মেয়েটিকে মামুন কি করে নিজের করে পাবে? আবার কি তার সাথে মামুনের দেখা হবে? মামুন কি সত্যি মেয়েটির প্রেমে পড়ে গেছে? কিছুই মামুনের জানে না, তবে এটুকু মামুন ঠিক জানে যে ট্যাটু পরা মেয়েটির প্রতি অতিরিক্ত মাত্রায় দুর্বল সে। ওই মেয়েটিকে নিজের জীবনে না পেলে মামুন হয়তো নিজের খুশিকে হারিয়ে ফেলবে। মামুন বিছানায় বসে বসে ট্যাটু পরা মেয়েটির কথা ভেবে আনমনে হেসে ফেলল। এক অদ্ভুত অনুভূতি মামুনের মনের মাঝে কাজ করছে। ভীষণ অদ্ভুত এক প্রশান্তির অনুভূতি অনুভব হচ্ছে হৃদয় মাঝে। মামুন বেশ কিছু সময় ধরে নিজের কল্পনার মায়াপুরীকে নিয়ে ভাবনার পর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। মামুন ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে পার্টি অফিসে। সেখানে কিছু জরুরি কাজ আছে মামুনের। পার্টি অফিস থেকে বেরিয়ে আবার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করতে হবে। সব মিলিয়ে আজকের রুটিনটা খানিক ব্যস্ত রুটিন মামুনের। মামুন নিজের রুটিন মাফিক কাজ শুরু করলো। আজ আর মায়াপুরীকে খুঁজতে বের হতে পারবে না সে। মামুনের সাথে সাথে রুবিনা আর রাজু বেরিয়ে গেল। মামুন পার্টি অফিসের কাজ শেষ করে চলে আসে পুলিশ সুপারের সাথে মিটিং করতে। মামুন পুলিশ সুপারের অফিসে এসে বসতেই মামুনের মাথা গরম হয়ে গেল। মামুন রাগে গজগজ করে উঠে পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলে উঠল, ও শাট আপ মিস্টার জোশী, আপনাকে মাস শেষে মাইনে কি জন্য দেয়া হয় সেটা কি ভুলে গেছেন নাকি? স্যার বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না ওদের হ্যান্ডেল করতে। ওরা অনেক বড়। অনেক বড় মানে? আপনাদের থেকেও বড়? তাহলে এখানে বসে আসছেন কেন? চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকুন, ওদেরকে এখানে নিয়ে আসুন, সেটা করলেই তো পারেন। স্যার আপনি অযথা আমার উপর রেগে যাচ্ছেন। আমরা রোজই আমাদের কাজ করি কিন্তু এদের লিডার সন্ধান পাওয়া যায় না কোনোভাবেই। আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। শুনুন, এসব বলে কোনো লাভ হবে না। আপনারা হলেন টাকার গোলাম, টাকা পেলে নিজের দেশকেও বিক্রি করে দিতে পারেন আপনারা। সরি স্যার। পুলিশ সুপারের ওপর মামুন ভীষণ রকম রেগে গেল। মামুনের রাগ করার যথেষ্ট কারণ আছে। পুলিশ সুপার নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না, নিজেকে ব্যর্থ দাবি করছেন উনি। প্রতিটা দেশের জন্য শিক্ষিত জনগণ মেরুদণ্ডের মতো কাজ করে। সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় নেশা ও মাদক দ্রব্যের কারখানা, তবে তো দেশ সন্ত্রাসের আতুঘর হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর মামুন পুলিশ সুপারের সাথে এই নিয়েই কথা বলেছে। মামুনের সাফ সাফ কথা হলো যে করেই হোক স্কুল কলেজ থেকে এসব লোকদের বের করে দিয়ে একটা সুস্থ সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেয়া। কিন্তু পুলিশ সুপার সেখানেই নিজের অপারগতা প্রকাশ করে বসেছে। মামুন রেগে গিয়ে পুলিশের কাজ নিজের ঘাড়ে তুলে নিল। মামুন পুলিশ সুপারকে উদ্দেশ্য করে ছাড়ি দিয়ে বলল, ঠিক আছে, আপনাদের ডিপার্টমেন্ট দিয়ে যখন কোনো কাজ হবে না তখন এই দায়িত্ব আমি নিজেই নিতে চাই। স্যার এই কাজটা এত সহজ হবে না যেমনটা আপনি ভাবছেন। অনেক বাধা বিপত্তি পার হতে হবে আপনাকে। আমি সেসব ভয় করি না, দেখে নিব কি হয়। আপনি তো পারবেন না, আমি নিজেই এই দায়িত্বটা নিব। ঠিক আছে স্যার, বলুন আপনার কি কি সাহায্য লাগবে। আমরা আপনাকে সফলভাবে সহযোগিতা করব। আপনি কাজ করুন, এসব মাদকদ্রব্য বিক্রি সর্বপ্রথম এবং সবচেয়ে পাওয়ারফুল প্রতিষ্ঠান কোনটা, যেখান থেকে এসব সাপ্লাই হচ্ছে সেটা আমাকে বলুন। 1 মিনিট স্যার, আমি দেখছি, দেখে আপনাকে জানাচ্ছি। পুলিশ সুপার নিজের মতন করে সকল তথ্য কম্পিউটারে ঘাঁটতে লাগলো। মামুন বসে বসে পুলিশ সুপারের কাজগুলো দেখছে। যে কাজগুলো একজন পুলিশ হয়ে করার দরকার ছিল সেই কাজগুলো একজন সিএম এর ছেলে হয়ে করতে হচ্ছে মামুনের। মামুন কিছু সময় বসে থাকতেই পুলিশ সুপার নিজের সকল কাগজপত্র বের করে মামুনকে উদ্দেশ্য করে বলল, স্যার দিল্লি ইন্টারন্যাশনাল কলেজে এইসবের মেন জায়গা, আপনি সেখানটা চেক করতে পারেন। চেক করতে পারেন? এসব কি ধরনের কথা? আপনি ভালো করে দেখে শুনে আমাকে বলুন, আমি সেখানেই যাব। জি স্যার, এটাই আপনি এখানে দেখুন তাহলে হবে। আর আমাদের তথ্য মতে এই কলেজেই আছে এসব মাদকদ্রব্য বিক্রয়ের যে মেন হেড সে আছে। এখান থেকেই সকল ছেলে মেয়েদের মাধ্যমে মাদকদ্রব্যগুলো সাপ্লাই হয়। ওকে ঠিক আছে, আমি আজ উঠছি, কোনো সমস্যা হলে আপনাকে জানাবো আমি। জি স্যার। মামুন পুলিশ অফিসারের সাথে কথা শেষ করে বেরিয়ে গেল পুলিশ অফিসারের অফিস থেকে। অতঃপর মামুনকে ভাবতে লাগলো কোথা থেকে শুরু করবে সে। এই মাদক ব্যবসায়ীদের হাতে নাতে ধরা এত সহজ না। তার উপর মামুন যাচ্ছে মাদক ব্যবসায়ীদের যে হেড তাকে ধরতে গেল যে কত কাঠ পোড়াতে হবে।
সেটা মামুন বেশ বুঝতে পারছে। রুবিনা ও রাজু মামুনকে চিন্তার মাঝে ডুবে থাকতে দেখে মামুনকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, স্যার, আপনি এত টেনশন কেন করছেন? আমরা আছি তো আপনার পাশে সব সময়। আপনার কোনো চিন্তার কারণ নেই, আমরা সবকিছু হ্যান্ডেল করে নেব। না রাজু, তুমি যেমন ভাবে চিন্তা করছো সবকিছু এমন ভাবে হবে না। এই মিশনটা খুবই কমপ্লিকেটেড মিশন, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। জি স্যার, সেটা তো আছেই, কিন্তু তারপরও আমরা সফল হবই হব, কারণ সত্যের জয় সব সময় হয়ে এসেছে, এবারও হবে। সেই বিশ্বাসটা নিয়েই তো এগোচ্ছি। তোমরা এক কাজ করো, আমার অ্যাডমিশন লেটারটাকে সাবমিট করো, আর যে করি হোক খুব তাড়াতাড়ি ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা করো। কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে সব ক্লিয়ার করে নাও, আমি আর লেট করতে চাইছি না। ওকে স্যার, ঠিক আছে, আমরা সেটাই করছি। শোনো রাজু, আমার পরিচয় যেন কোনোভাবেই লিক না হয়ে যায়। আমি যে মিশনে যাচ্ছি এটা আমার পার্সোনাল মিশন, তো আমি চাচ্ছি না কেউ আমার আসল পরিচয়টা জানতে পেরে যাক। জি স্যার, আপনি এসব নিয়ে টেনশন করবেন না। আপনি বাড়িতে গিয়ে একটু রেস্ট করুন, আগামীকাল থেকেই আপনার মিশন শুরু হবে। ওকে ঠিক আছে, সাবধানে যেও, আর আমাকে কল করে জানিও সবকিছু। ওকে? ওকে স্যার। মামুন রাজু ও রুবিনাকে বিদায় দিয়ে নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। প্রতিমধ্যে মামুন আপন মনে চিন্তা করতে লাগলো যে রাজু আর রুবিনা কি সবটা ঠিকমতো করতে পারবে তো। রাজু আর রুবিনার উপর মামুনের সম্পূর্ণ আস্থা আছে, তারা খালি হাতে ফিরবে না। কিন্তু এই মিশনে আসলেও কি মামুন জয়ী হতে পারবে, সে বিষয়টা নিয়ে খুব দ্বিধায় আছে মামুন। তবে যাই হোক, যেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সেখানে কোনো আপোষ করা চলবে না। মামুন মনস্থির করে নিল তাকে কি করতে হবে। এই দেশটাকে বাঁচাতে হলে অবশ্যই শিক্ষিত সমাজকে বাঁচাতে হবে, তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে, আর যে বা যারা তাদেরকে নষ্ট করছে তাদেরকে গোড়া থেকে নির্মূল করতে হবে। মামুন আপন মনে প্ল্যান করতে লাগলো। একটু ভুল মামুনের সম্পূর্ণ মিশনটাকে নষ্ট করে দিতে পারে, তাই মামুনকে আরো বেশি সতর্ক থাকতে হবে, আর রাজু আর রুবিনাকে তার সাথেই রাখতে হবে। সবকিছু ভালোভাবে ভেবে ভেবে মামুন নিজের বাড়িতে চলে আসলো। মামুন নিজের বাড়িতে এসে খানিক সময় রেস্ট করলো। পরদিন সকালে মামুন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। ওইদিকে রুবিনা ও রাজু কলেজে সকল কিছু কমপ্লিট করে নিয়েছে। রাজু রুবিনা সঠিক সময়ে চলে আসলো মামুনের বাড়িতে, এবং মামুনেরকে নিয়ে তারা কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তিনজন একসাথে কলেজে প্রবেশ করলো। কলেজে প্রবেশ করতেই আচমকা মামুনের সাথে একটা মেয়ের ধাক্কা লেগে যায়। মেয়েটির সাথে মামুনের ধাক্কা লেগে যেতেই মেয়েটির হাতে থাকা ফাইলগুলো মাটিতে পড়ে গেল, আর মেয়েটি নিজেও পড়ে যেতে নিল। মামুন মেয়েটিকে বাঁচাতে নিজের হাত বাড়িয়ে দিল মেয়েটির দিকে। মামুনের হাত মেয়েটির কোমর স্পর্শ করলো। জীবনে এই প্রথম মামুন কোনো মেয়ের কোমর স্পর্শ করেছে। অনুভূতিটা অনেকটা অদ্ভুত। মামুন মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটির চোখের দিকে তাকাতেই মামুন যেন মেয়েটির চোখের মায়ায় ডুবে গেল। মেয়েটিও মামুনের চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মামুন প্রথমত এই মেয়েটির দিকে তাকাতে ভীষণ চমকে উঠল। এয়ারপোর্টে দেখা মেয়েটির সাথে এই মেয়েটির চেহারার খানিক মিল পাওয়া যাচ্ছে। মামুন বুঝতে পারছে না এটা কি তার কল্পনা নাকি সত্যি। এই মেয়েটির সাথে এয়ারপোর্টে দেখা তার স্বপ্ন পরীর সাথে মিল আছে না? তারা কি একই মানুষ? মামুন বুঝে উঠতে পারছে না। মামুন কিছু বলতে নিতেই মেয়েটি খানিক রাগ করে মামুনকে ছাড়ি দিয়ে বলে উঠল, এই মিস্টার, আপনি চোখে দেখতে পান না? আমার গায়ের উপর পড়লেন কেমন করে? আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। মেয়ে দেখলে গায়ের উপর পড়তে হবে। সরি, আমি ইচ্ছে করে করিনি, আসলে খেয়াল করতে পারিনি আপনি এখান থেকে আসছেন। সরি। সেটা পারবেন কেন? রাস্তায় চলতে হলে কি কোনো নিয়ম মেনে চলতে হবে নাকি? যেমন ইচ্ছা তেমন তুলবেন, আর যার সাথে ইচ্ছা তার সাথে ধাক্কা খাবেন? আপনি আমাকে ভুল ভাবছেন, আপনি যেমনটা ভাবছেন আমি তেমনটা না। জানা আছে আপনি কেমন। যান, সরুন আমার সামনে থেকে। মিম সঞ্জয়কে ঝাড়ি দিয়ে মামুনের সামনে থেকে চলে যেতে নিল। মামুন মিমের রাগ আর জেদ দেখে খানিক অবাক হয়ে গেল। মেয়েটা এই কলেজে পড়ে, আর মামুনও আজ এই কলেজে এসেছে পড়াশোনার জন্য। যদিও পড়াশোনা না, নিজের ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু তবুও একজন ছাত্র হিসেবে তো আজ কলেজের প্রথম দিনেই মিমের সাথে এমনভাবে তার ঝগড়া লেগে যাবে সেটা মামুনের চিন্তাও করেনি। মিম চলে যাচ্ছে, মামুন মিমের পেছনেই দাঁড়িয়ে আছে। মামুন কোনোভাবেই সন্দেহ করেছে যে এই মেয়েটি হলো এয়ারপোর্টে দেখা সেই মেয়েটি। মামুন মিমের পিঠের দিকে তাকাতেই মামুন ভীষণ অবাক হয়ে গেল। মামুনের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায়, কারণ মামুন এবার ঠিক ছিল। মেয়েটির পিঠে ঠিক ওই ট্যাটুটা আছে, যেই ট্যাটুর পিছনে মামুন
এমন করে পাগলের মতো ছুটেছে। তার মানে কি এই মেয়েটি সেই মেয়ে? মামুন নিজের মনের দ্বন্দ্ব দূর করতে পেছন থেকে মেয়েটিকে ডাকলো। মামুন পেছন থেকে মেয়েটিকে ডাকতেই মেয়েটি পেছন ফিরে মামুনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। মেয়েটি সঞ্জয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই মামুন মেয়েটির কাছে ছুটে গিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, সরি, আমি আসলেই তখন আপনাকে দেখতে পাইনি। প্লিজ আমার উপর রাগ করিয়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যখন নিজে ক্ষমা চাইছেন তখন আর আপনার উপর রাগ করে নেই আমি। সত্যি তো আপনি আমার উপর রাগ করেননি? হ্যাঁ, সত্যি আমি আপনার উপর রাগ করে নেই। ওকে, তাহলে আপনি তো কষ্ট করে আপনার নামটা একটু বলুন। আমি আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম হলো মিম। আপনার নাম কি? আমার নাম হলো মামুন চৌধুরী। ও, আপনি কি তবে বড়লোক অনেক? আরে না না, আমি তো হচ্ছি নিতান্তই একজন গরিব লোক, আর এই কলেজে ভর্তি হয়েছে অনেক কষ্টে। পড়াশোনা করার জন্য এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। কথা হচ্ছে তাহলে। ঠিক আছে, সাবধানে থাকবে। মামুন মিমের সাথে কথা বলে শেষ করে নিতেই মিম চলে যায় মামুনের সামনে থেকে। মামুন মিম চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতটা সুন্দরী কোনো নারী হতে পারে, সেটা যেন মামুনের বিশ্বাস হচ্ছে না। যেন বিধাতা নিজের হাতে খুব যত্ন করে বানিয়েছে মিমকে। মামুন প্রথম আজ মিমকে সচক্ষে এত কাছ থেকে দেখছে। মিমকে দেখার পর মনের কোণে ভালোবাসার উদয় হয়েছে তার। মামুন মিমের দিকে এমন করে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে যে দুনিয়ার বাহিরের সকল চিন্তা যেন তার মাথা থেকে বেরিয়ে গেল। মামুনকে এমন করে অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে থাকতে দেখে রুবিনা ও রাজু মামুনের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। তারা হয়তো বুঝতে পারছে না মামুন কেন এমন করে একটি অপরিচিত মেয়ের দিকে তাকিয়ে আছে। রুবিনা খানিক সাহস সঞ্চয় করে মামুনকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি ওই মেয়েটাকে দেখে এমন করে তাকিয়ে আছেন কেন? কোনো কিছু কি হয়েছে? আরে না, কি হবে, আমি তো এমনিতেই দেখছিলাম। ও আচ্ছা স্যার, তো আমাদের মিশনে কি আমরা এখন যেতে পারি? আরে কিসের মিশন? মিশন এখন না, মিশন আরো পরে করব। আগে তোমরা একটা কাজ করো, এই মেয়েটার মিম, ওর পুরো বায়োডাটা আমাকে সংগ্রহ করে দাও আজকের মধ্যেই। সরি স্যার, বায়োডাটা বলতে বুঝতে পারলাম না, আসলে কি সংগ্রহ করতে হবে? আরে এত ছোট্ট একটা বিষয় তোমরা বুঝতে পারলে না? এই মিমের সম্পূর্ণ জিওগ্রাফি আমার দরকার। ও কখন কি করে, কি পছন্দ করে, অপছন্দ করে, সবকিছু এভরিথিং আমার দরকার। তার মানে কি স্যার আপনি এই মেয়ের প্রেমে পড়ে গেছেন? আরে না, আমি ওর প্রেমে পড়ি নাই, আমি ওকে ভালোবাসি। যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে নিয়ে আসো। আর ততক্ষণে আমি কলেজটাকে দেখছি। ঠিক আছে স্যার, যেমনটা আপনি বলবেন। রুবিনা মামুনের বলা কথা শেষ করে সোজা চলে যায় মিমের তথ্য সংগ্রহ করতে। মামুনের আদেশ মতে মিমের সকল তথ্য সংগ্রহ করতে। এদিকে মামুন নিজের অ্যাসিস্ট্যান্ট রাজুকে নিয়ে চলে যায় ক্লাসে। ক্লাসে এসে মামুন দেখতে পায় কিছু ছেলে জটলা বেঁধে গোল মিটিং করছে। তাদের মিটিং এর মেইন উদ্দেশ্য বা কথা কোনো কিছুই মামুন জানে না। মামুন তাদের দিকে এগিয়ে যেতেই মামুনের সাইড থেকে একটা ছেলে একটু গুন্ডা টাইপের মামুনকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলতে লাগলো, তুই কি নতুন এসেছিস এখানে? কোনো নিয়ম জানিস না? ওখানে যাস না, এখানে আয়। জি দাদা, আমি আজকে জয়েন করেছি কলেজে, তা আমি কিছু জানি না দাদা। ওরা এখানে কি কথা বলছে? ড্রাগসের কথা বলছে ওরা। তুই কি ড্রাগসের কথা এর আগে শুনেছিস? না দাদা, আমি এমনিতেই মূর্খ মানুষ, এসব ড্রাগসের কথা কি করে শুনবো? এগুলো কি? এই বুদ্ধি নিয়ে কলেজে এসেছিস কেন? বাড়িতে বসে থাকতে পারছিস না? দাদা এমন করে বলবেন না, আমি জানি না তো কি হয়েছে, আমি শিখতে এসেছি, আমাকে একটু শিখিয়ে দিন না দাদা। আচ্ছা যা, ওদের গিয়ে বল তোদের শিখিয়ে দিবি। যা, মন ভরে নেশা কর, কোনো সমস্যা নেই। মামুন খানিক বোকা সেজে বসলো। মামুন তো আর এইসব নেশা করার জন্য আসেনি। মামুন এসেছে এদের লিডারকে বের করতে। এই গ্যাংয়ের লিডারকে খুঁজে বের করতে হলে এদের সাথে মিশতে হবে আর সবকিছু জানতে হবে, তারপর আসল খেলা শুরু হবে। মামুন গিয়ে তাদের সাথে বসে গল্প করতে লাগলো। মামুন গল্প করে করে তাদের সকলের সাথে মিশে যেতে চেষ্টা করছে। মামুনের সাথে রাজুও তাদের সাথে মিলে গেল। সারাদিন কথা বলার পরও মামুন আর রাজু ক্লাস টাইম শেষ করে কলেজের বাহিরে আসলো। কলেজের বাহিরে আসতেই মামুন মাথায় হাত দিয়ে বসে পড়ল। রাজু এসে মামুনেরকে বসে পড়তে দেখে মামুনকে ধরে বলল, কি হয়েছে স্যার, আপনি ঠিক আছেন তো? উফ রাজু, আমি এসব আর নিতে পারছি না। এই ছেলেগুলো নষ্ট হয়ে গেছে রাজু, আমি আর অপেক্ষা করতে পারছি না এদের লিডারকে ধরার। স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। ওদের ধরা কি এত সহজ নাকি?
সহজ না সেটা তো আজ বুঝতে পারছি, কিন্তু আমি ভাবছি ওকে কখন ধরতে পারবো। আমি আর একটা দিনও সময় দিতে চাই না। এক একটা দিন এই ছেলেদের জন্য খুব জরুরি। ঠিক আছে স্যার, আগামীকাল আমরা একটা নতুন খেলা খেলবো ওদের সাথে, তারপর দেখবো ওরা কি করে। ঠিক আছে, সেটাই করব। এখন চলো বাড়িতে যাব। মামুন কলেজ থেকে সোজা নিজের বাড়ি চলে আসে। মামুন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিজের রুমে বসতেই রুবিনা আসলো মামুনের সাথে দেখা করতে। রুবিনা আসতেই মামুন রুবিনাকে উদ্দেশ্য করে বলল, খোঁজ নিয়েছো? জি স্যার, নিয়েছি খবর। মেয়েটা একটা সাধারণ ঘরের মেয়ে, অন্য সবকিছু ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা আছে মেয়েটির। কি সমস্যা? স্যার, এই মেয়েটি কোনো ধনী ছেলেকে বা ধনীদের সহ্য করতে পারে না, মন থেকে ঘৃণা করে তাদের। ও, সেটা আমি ওর সাথে প্রথম কথাই বুঝেছি, কিন্তু আসল ঘটনা কি? কেন সে ধনীদের পছন্দ করে না? সেটা তো জানি না, কিন্তু আছে কোনো এক ব্যাপার যার কারণে মেয়েটির কথায় ধনীদের ঘৃণা করা চেপে বসেছে। ওকে, ধন্যবাদ তোমাকে। আমি বুঝতে পেরেছি আসলে কি করতে হবে আমায়। জি স্যার। মামুন রুবিনার সাথে আরো কিছু জরুরি কথা বলে নিল। জরুরি কথা বলা শেষে রুবিনা চলে যায় মামুনের রুম থেকে। রুবিনা মামুনের রুম থেকে চলে যেতেই মামুন একটা দীর্ঘশ্বাস ফেলল। মামুন তো ধনী বাবার একমাত্র ছেলে। মামুনের সাথে মিমের কেমন করে মিল হবে? মিম তো মনে প্রাণে ধনীদেরকে ঘৃণা করে গেছে। এখন যদি কখনো মামুন মিমের সামনে নিজের সত্যিটাকে নিয়ে আসে, তখন কি হবে? মিম তো তখন মনে মনে খুব দুঃখ পাবে। আর এখন যদি মামুন মিমকে সব সত্যি বলে দেয়, তবে মিম যে কখনোই মামুনের হবে না। তাই মামুনকে সবকিছু লুকিয়ে মিমকে ইমপ্রেস করতে হবে। এমন ভাবে ইমপ্রেস করতে হবে যাতে করে মিম সত্যি জানার পরেও মামুন প্রত্যাখ্যান না করে। মামুন আপন মনে মিমকে নিয়ে কিছু ভাবনা রটালো নিজের মাথার ভিতর। অতঃপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল মামুন। সকালবেলা মামুন কলেজে গেল। গতকালকের মতন আজকেও কলেজে যেতেই মামুন দেখতে পেল সকল ছেলে মেয়েরা ওরকম ভাবে একটু গোল মিটিং করে ড্রাগস নিচ্ছে। ড্রাগসের নেশা ছেলে মেয়েগুলোকে বশ করে নিয়েছে সম্পূর্ণভাবে। মামুনকে কলেজে আসতে দেখতেই ডন মামুনকে ডাকলো তার কাছে। মামুন গতকালের মতোই খুব শান্ত মাইন্ড নিয়ে ডনের কাছে চলে গেল। ডন মামুনকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, তুই এত লেট করে এসেছিস কেন? তোকে না বলেছি কলেজ শুরু হওয়ার অনেক আগে চলে আসবি? দাদা, আমি একটু ঘুমিয়েছিলাম তো, তাই আর কি, আসতে লেট হয়েছে। আর গতকালকে ড্রাগসের ওভারডোজ হয়ে গিয়েছিল, তাই রাত্রে ঘুমটা একটু ভালো হয়েছে। এমন করে রোজ একটু একটু করে নিবি, তাতেই তোর নেশা দেখবি ভালো হবে, আর সব সময় মতো অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে দাদা, তাই করব। এ মামুন শোন, তোর সাথে আমার কথা আছে একটু। জি দাদা, বলুন কি কথা? এই প্যাকেটে একটা কলকাতা ডিগ্রি কলেজে দিয়ে আসতো। দাদা, এই প্যাকেটে কি আছে? মিষ্টি আছে রে, মিষ্টি, গাধা কথাকার। এটাতে ড্রাগস আছে। আমার লোকরা ডিগ্রি কলেজে ওয়েট করছে, ওখানে গেলেই তোর কাছ থেকে ওরা এটা নিয়ে যাবে। যা দিয়ে। ঠিক আছে দাদা। আর দাদা, আপনার সাথে আমার একটা জরুরি খুব কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তো আমি আপনাকে কথাটা বলতে চাই। সত্যি কথা? আচ্ছা, আগে এটা দিয়ে তারপর বলিস। ঠিক আছে দাদা। মামুন চলে যায় ডনে দেয়া কাজটা পূর্ণ করতে। মামুন নিজের হাতের প্যাকেট নিয়ে কলেজের সামনে এসে রাগে গজগজ করতে থাকলো। এই জিনিসটা কি করে মামুন ওখানে সাপ্লাই করবে? মামুন নিজের হাতে এই যুব সমাজকে ধ্বংস করতে পারবে না। মামুন নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাজু মামুনের নীরবতা দেখে বেশ বুঝতে পারলো যে মামুনের মনটা খারাপ হয়ে আসছে। মামুনের মোটেও এইসব কাজ করতে পছন্দ করে না। আর যেখানে মামুন নিজে এইসব কাজকে বন্ধ করতে এসেছে, সেখানে সহজে কি করে এই মাদক দ্রব্যগুলো সাপ্লাই করবে? রাজু মামুনকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলে উঠল, স্যার, আপনি প্লিজ এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি এক কাজ করুন, আমাকে দিন, আমি দিয়ে আসছি। না রাজু, তোমার দিয়ে আসা আর আমার দিয়ে আসার মানে তো একই। আমরা দুজনই একটাই কাজ করছি, এই সমাজকে ধ্বংস করে দিচ্ছি। না, এটা আমাদের দ্বারা হবে না। এখন স্যার এটা ছাড়া কোনো উপায় নেই। যদি ওদের মেইন হেডকে ধরতে হয় তাহলে আমাদেরকে এই ছোট্ট কাজটা করতেই হবে। তাই বলে জেনে শুনে এই জিনিসগুলো ওখানে দিয়ে আসবো? আপনি নিজেই বলুন, এছাড়া কি আর কোনো উপায় আছে? না রাজু, আমি আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমার দ্বারা এই কাজ হয়ে যাবে, এতগুলো জীবন নষ্ট হয়ে যাবে। স্যার, কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়। হ্যাঁ, আমাদের এই কাজটা করতে হবে, তা না হলে আমরা কখনোই আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না। ঠিক আছে রাজু, চলো। মামুনের কিছু চিন্তা করলো না।
সত্যি এই জিনিসগুলো যদি মামুন এখন না দিয়ে আসে তাছাড়া অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাছাড়া ডনের খুব কাছে চলে এসেছে মামুন। এখন যদি সবকিছু নিজের হাতের কাছে পেয়েও হারিয়ে ফেলে তবে ক্ষতিটা মামুনেরই হবে। মামুন এখন আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। মামুন রাজুকে নিয়ে বেরিয়ে পড়লো ডেলিভারি দিতে। গাড়ি নিয়ে সোজা মামুন চলে যায় কলকাতা ডিগ্রি কলেজের সামনে। কলকাতা ডিগ্রি কলেজের সামনে আসতেই মামুন দেখতে পায় কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। মামুনের আর বুঝতে বাকি থাকলো না এই লোকগুলোই তার থেকে এই জিনিসগুলো নিতে এসেছে। মামুন কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই তাদের কাছে ছুটে গেল। ছেলেগুলোর হাতে জিনিসগুলো দিয়ে দিতেই ছেলেগুলো চুপচাপ মাথা নিচু করে কলেজের ভেতর প্রবেশ করলো। মামুন আর অপেক্ষা করলো না, কারণ আজকে ডনের থেকে তাদের বসের নামটা জানতে হবে, তা না হলে যে খুব লেট হয়ে যাবে। এমন করে প্রত্যেকটা দিন চলতে থাকবে। শিক্ষার নামে অপশিক্ষা, যেটা এই দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ। মামুন বেঁচে থাকতে এই কাজ কখনোই হবে না। মামুন নিজের জীবন দিয়ে হলেও সকলকে বাঁচাবে। মামুন চলে যায় নিজের কলেজে। কলেজে আসতেই মামুন দেখতে পেল সকল ছেলে মেয়েরা মিলে আড্ডা দিচ্ছে। মামুন ক্যাম্পাসের দিকে এগিয়ে যেতেই আচমকা দেখতে পেল মিম গাছতলায় বসে আছে একা। মিমকে একা বসে থাকতে দেখে মামুনের মনটা ভালো হয়ে গেল। হঠাৎ করে মনে হলো নিজের মনে থাকা সকল ডিপ্রেশন এখনই চলে গেছে। মামুন মুচকে হাসি দিয়ে মিমের কাছে চলে গেল। মামুন মিমের কাছে গিয়ে গাছতলায় বসতেই মিম মামুনের দিকে তাকালো। মামুন মিমের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে মিমকে কিছু বলতে নিতেই মিম মামুনকে অবাক করে দিল। মিম মামুনের পাশ থেকে উঠে সোজা চলে যেতে নিল। এমন ভাবে মিম চলে যাচ্ছে যেন মামুনের উপর সে ভীষণ রেগে আছে। মামুন মিমের দিকে এগিয়ে পেছন থেকে মিমকে ডেকে বলল, এই মিম, কি হয়েছে? আমার উপর কি তুমি রেগে আছো? তোমার উপর রাগ করার কি কোনো কারণ আছে? না, তা তো নেই, কিন্তু তাও তো আমার উপর মনে হচ্ছে রেগে আছো। কি হয়েছে বলো আমাকে। তোমার মতন একটা মিথ্যাবাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে। আমার সাথে কথা বলার কোনো চেষ্টাই করবে না তুমি। মামুন মিমের বলা কথাগুলোকে খুব অবাক হয়ে গেল। সব তো ঠিকই চলছিল, আচমকা মিম এমন করে রেগে গেল কেন? তবে কি মিম সত্যি মামুনের সম্পর্কে সবটা জেনে গেছে? মামুন মিমের সাথে কথা বলতে আবারও এগিয়ে গেল। আর তারপর কি হলো সেটা তো আপনারা শুরুর দিকে দেখতেই পেলেন। চলুন এবার না হয় বর্তমানে ফেরা যাক। বর্তমান। মামুন রক্তচক্ষু নিয়ে গালে হাত দিয়ে বসে আছে। তার সংসার পাশেই দাঁড়িয়ে আছে রাজু ও রুবিনা। মামুন আজ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নিজের ভালোবাসে প্রিয় মানুষটির করা অপমান মামুন কোনোভাবেই মেনে নিতে পারছে না। মামুন চেয়েছে সবকিছু লুকিয়ে মিমের সাথে আরো ক্লোজ রিলেশনে যাওয়ার পর সবকিছু মিমকে খুলে বলবে, কিন্তু তা তো আর হলো না। তার আগেই মিম সবকিছু জেনে গেল। মামুন মন খারাপ করে বসে আছে। ঠিক এমন সময় রাজু মামুনকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, ডন এসেছে। রাজুর কথায় মামুনের ঘোর কাটলো। মামুন ডনের দিকে দৃষ্টিপাত করতেই দেখলো ডন তাদের দিকে এগিয়ে আসছে। ডন মামুনের কাছে আসতেই মামুন বসা থেকে উঠে দাঁড়ালো। মামুন বসা থেকে উঠে দাঁড়াতেই মামুনকে উদ্দেশ্য করে বলল, কিরে, মাল সাপ্লাই করে দিয়েছিস? জি দাদা, নিয়ে এসেছি। তা তুই তো আমাকে কি একটা কথা বলতে চেয়েছিলি, বল কি কথা বলতে চাইছিস? দাদা, আমি আপনার থেকে একটা কথা জানতে চাই, আমাদের এই গ্রুপের লিডার কে? মামুনের কথাটা শুনে তাদের খটকা লাগলো। আচমকা কোনো কথাবার্তা ছাড়ে মামুন কেন গ্রুপের লিডার কে সেটা জানতে চাইছে। ডন খুব চতুরতার সাথে মামুনকে উত্তর দিল, কেন, গ্রুপের হেড কে সেটা জেনে তুই কি করবি? না দাদা, এমনিতেই। আসলে আমাদের ওখানে খুব বড় একটা অর্ডার আছে, তো যদি বসের সাথে একটু দেখা করা যেত তাহলে তার সাথে একটু কথা বলে সবকিছু সেটেল করতাম, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। জি দাদা, তো বসের সাথে কি দেখা করা যাবে? এমনিতে দেখা করা যায় না, কিন্তু না থাক দাদা, তবে আর যদি আপনি বলতে না চান তাহলে থাক, সমস্যা নেই। আরে ধুর শালা, তুই তো আমাদেরই লোক, সমস্যা নেই, তোকে সব কিছু বলা যাবে। আমাদের এই গ্রুপের বস হলো আমি নিজেই। মানে আপনি পুরো এই গ্রুপের বস? আমি তো কারো মুখে থেকে আপনার নাম শুনিনি। আরে বোকা, কার কাছ থেকে শুনবি? কেউ তো জানে না রে বসকে। বস আমি নিজেই, কারণ আমি কাউকে নিজের পরিচয়টা জানাই না। অনেক সমস্যা থাকে, এসব তুই বুঝবি না। ও আচ্ছা দাদা, ঠিক আছে, তবে আমি তাহলে কি ডিলটা নিয়ে নিব? নিয়ে নিতে পারিস, সমস্যা নেই। তোকে কিছু কমিশন দিব, তুই এই ডিলটা নিয়ে আসিস। ডন মামুনকে কথাটা বলেই চলে যেতে নিল। মামুন অতঃপর জানতে পারলো আসল বস কে এখানে। সবকিছু জানার পর সঞ্জয়ের এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছে না। মামুন রাজুর দিকে দৃষ্টিপাত করে রাজুকে ইশারায় বলল পুলিশকে কল করতে। আর মামুন এগিয়ে গেল ডনের দিকে।
পেছন থেকে মামুন দুম করে ডনের শার্টের কলার চেপে ধরল। পুরো কলেজের সকল স্টুডেন্টের সামনে মামুন ডনের শার্টের কলার চেপে ধরতেই ডন মামুনের দিকে পিছন ফিরে তাকিয়ে ভীষণ ভারী কণ্ঠে মামুনকে উদ্দেশ্য করে বলে উঠল, এই শালা পাগল হয়ে গেছিস তুই? আমার শার্টের কলার কেন ধরেছিস? জানিস আমি কে? আমি চাইলে এখনই তোকে এখান থেকে উধাও করে দিতে পারি। তাই নাকি? উধাও করে দেখা। আমিও দেখতে চাই আমাকে কোথাও উধাই করে নিয়ে যাস তুই। এই তোরা কি কোথায় আসিস? দেখ, এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। ওকে এখনই আমাদের সেলে নিয়ে চল। ওর মাথাটাকে ঠিক করতে হবে। ডনের বলা কথাটা শেষ হতেই ডনের ছেলেপেলেরা মামুনের দিকে তেড়ে আসলো। মামুন আগে থেকেই প্রস্তুত। এরকম ডজন খানেক ছেলেদের সাথে মোকাবেলা করার জন্য মামুন একাই যথেষ্ট। মামুন নিজের হাত পা চালিয়ে ছেলেগুলোর সাথে মারামারি করতে থাকলো। ওইদিকে ডন যে দেখলো মামুনের সাথে কেউ পেরে উঠছে না, তখন ডন বাধ্য হয়ে পিছু হাঁটতে থাকলো। ডন পায়তারা করছে এখান থেকে পালিয়ে যাবার। ডন বুঝতে পেরে গেছে এতদিনের সাদা সিধা ছেলেটা আসলে সত্যিকারের সাদা সিধা ছেলে নয়, বড় কোনো গোপন মিশন পরিচালনা করতেই এই ছেলেটা এসেছে। ডন পালিয়ে যাবার চেষ্টা করতেই মামুন দৌড়ে গিয়ে ডনের পেছন থেকে ডনকে চেপে ধরলো। মামুন ডনকে চেপে ধরে ডনের সাথে মারামারি করতে শুরু করলো। কলেজের সকল স্টুডেন্ট এসে জমা হয়েছে এই দৃশ্য দেখার জন্য। এই কলেজের অনেক স্টুডেন্ট আছে যারা এখানে সত্যিকার অর্থে পড়াশোনা করার জন্যই এসেছে, আর তারা ডনের অত্যাচারে অতিষ্ঠ। আজ এতদিন পর ডনের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখে অনেকে মামুনকে সাপোর্ট করছে। মামুন এই শত্রুকে দমন করার জন্য এলোপাথারি মারপিট করতে থাকলো। মামুনের এই আক্রমণ বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই পুলিশ চলে আসলো ঘটনাস্থলে। পুলিশ এসে একে একে সকলকে গ্রেফতার করে নিল। ডনকে গ্রেফতার করার পর ডন মামুনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, শালাদাকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমাকে ফাঁসিয়ে দিলি। তোকে আমি দেখে নিব। তোর মতন কতকে দেখলাম যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়। এসিপি নিয়ে যান ওদের। মামুনের কথার মতো পুলিশ অফিসারেরা ডন ও তার সহযোগীদের নিয়ে চলে যায়। ডনকে নিয়ে যাওয়ার পর মামুনের সকল স্টুডেন্টকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, আপনারা অযথা ভয় করেন। একটা কথা মাথায় রাখবেন, এটা আপনাদের বিদ্যাপীঠ। এখানে আপনাদের থেকে বেশি শক্তিশালী আর কেউ না। অন্যায় হলো নিজের রুখে দাঁড়ান। অন্যায় যে করে আর যে সয় দুজনেই সমান অপরাধী। আমি প্রত্যাশা করব আর কখনো এমন লোক আপনাদের সামনে আসবে না, কারণ আপনারা সচেতন। মামুনের কথায় সকলে হাততালি দিতে লাগলো। হাতে তালি নয়, শত্রুর চোখে চোখ রেখে শক্ত গলায় যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে জয় তার হবেই হবে। মামুন কলেজ থেকে বেরিয়ে গেল, কারণ মামুনের কাজ এ পর্যন্তই ছিল। মামুন নিজে বাড়ি ফিরে হাসতেই মামুনের বাবা অতি গর্বের সাথে নিজের ছেলে মামুনকে উদ্দেশ্য করে বলল, মামুন, তুই মিশন শেষ করে এসেছিস? জি বাবা, তোমার আশীর্বাদে আমি আমার কাজ শেষ করে এসেছি। দেখ, প্রতিটা টিভিতে তোকে দেখানো হচ্ছে। আজ আমার মনে হচ্ছে যে না, আমি আমার সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পেরেছি। আশীর্বাদ করো বাবা, আমি যেন সব সময় এমন করে শত্রুর সাথে লড়াই করে জয়ী হয়ে বাড়ি ফিরতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোর পাশে আছে আর থাকবে। ঠিক আছে বাবা, আমি এখন তবে একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে, তুই বিশ্রাম করে নে, আমি একটু অফিসের কাজ সেরে নেই। মামুন নিজের রুমে গিয়ে বিছানায় বসে কান্না করে ফেলল। এত সফলতার পাশে যে একটা ব্যক্তিগত ব্যর্থতা এসে মামুনকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মামুন কোনোভাবেই পারছে না নিজের ব্যর্থতাকে ভুলে যেতে। চেষ্টা করছে নিজের মাথা থেকে সব ঝেড়ে ফেলতে। যখন মামুন আমেরিকা ছিল তখন তো কোনো মিমকে সে চিনত না, না তার মনে কোনো মিমের জন্য কোনো অনুভূতি ছিল। তবে আজ কেন সে মিমকে বলতে পারছে না? বারবার তার কথা কেন মনে পড়ছে? মামুন নিজেকে অনেক কষ্টে সামলে রাখার চেষ্টা করছে, কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না সে। মামুন বিছানায় শুয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবে না। ঘুম ভাঙতেই মামুন দেখতে পেল ভোর হয়েছে সবে মাত্র। মামুনের ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো তার বাবার চিৎকার চেঁচামেচি। মামুন চোখ কসলাতে কসলাতে নিজের রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই মামুন যেটা দেখলো সেটা দেখার জন্য হয়তো সে প্রস্তুত ছিল না। মামুনের চোখ ছানাবড়া হয়ে যায়। মামুন দেখতে পায় তার রুমের সামনে দাঁড়িয়ে আছে মিম। হঠাৎ করে মিম মামুনের বাড়িতে কি মনে করে আর কি করেই বা আসলো? মামুন কিছুই বুঝে উঠতে পারছে না। মামুন নিজের প্রশ্নে উত্তর খুঁজতে মিমকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার মিম, তুমি এখানে? কেন, আমার এখানে আসা বারণ ছিল নাকি? না, বারণ তো ছিল না, কিন্তু আচমকা হঠাৎ করে আমার বাড়িতে আসবে সেটা কখনো চিন্তা করিনি। আমি এ বাড়িতে এসেছি তোমাকে ধন্যবাদ জানাতে। ধন্যবাদ কি জন্য? কারণ তোমার জন্য আমাদের কলেজটা বেঁচে গেছে। হাজারো যুবকের জীবন বেঁচে গেছে তোমার কারণে, তাই তোমাকে ধন্যবাদ জানাতেই হলো।
হ্যাঁ মিম, তোমাকে একটা কথা বলার ছিল আমার। সরি, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু কেন? আমি তোমাকে কিছু বলতে চাই, আর তুমি কেন শুনতে চাইছো না? কারণ যে সম্পর্কে শুরুটা হয় মিথ্যা দিয়ে, সেটা যে বেশি দিন টিকবে না, সেটা আমার থেকে ভালো আর খেয়ে বা জানে। আমি তোমাকে মিথ্যে ইচ্ছে করে বলিনি, আমি শুধুমাত্র তোমার সাথে সম্পর্ক বাড়াতেই মিথ্যাটা বলেছি। আমাকে একটাবার বিশ্বাস করো তুমি। দেখো মামুন, আমি তোমার সাথে তর্ক বিতর্ক করতে আসিনি, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ জানানো শেষ, এবার আমি আসছি। মিম নিজের কথাটা শেষ করতেই মামুনের সামনে দিয়ে চলে যেতে নিল। মামুন মিমকে এত সহজে ছাড়বে না। মিমের বড়লোকদের নিয়ে যেই চিন্তা ধারণা ছিল সেটা মামুন পরিবর্তন করেই ছাড়বে। তাছাড়া মিমকে ছাড়া মামুন এখন খুব অসহায় হয়ে পড়েছে। মিমকে যে করেই হোক নিজের করে রাখতেই হবে, অন্তত নিজেকে ভালো রাখার জন্য হলেও। মিম চলে যেতে নিতেই মামুন মিমের হাত ধরে ফেলে মিমকে আটকে নিল, আর মিমকে একটা হ্যাচকা টানে নিজের বুকে নিয়ে এলো। মিম মামুনের বুকে আসতেই মামুন মিমকে উদ্দেশ্য করে বলল, ছেড়ে যেও না আমায়, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তোমায়। আমিও নিজের সবকিছু ছাড়তে পারি, প্লিজ ছেড়ে যাও না আমায়। মামুন, আমি তোমাকে আর কিছু বলিও না, আমি সত্যি পারবো না তোমায়। মামুন নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই মিম মামুনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সত্যিকারের ভালোবাসা কখনো কোনো বাধায় আটকে থাকে না। সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পাবেই, যে কোনো বাধাই আসুক না কেন। অতঃপর আর কি, এমপি সাহেবের ছেলে যখন পাগল প্রেমিক হয়, তখন সাধারণ মেয়ে আর কতক্ষণ না করে থাকতে পারে। অতঃপর মামুন আর মিমের ভালোবাসা পূর্ণতার পথে হাঁটলো। তাদের এই ভালোবাসার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন,